নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। আর আরো 12 নিয়ে মধুবন্তীর সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। শুরুতে আমরা যে খবরে নজর রাখবো, মুর্শিদাবাদের ঘটনা। নবগ্রাম থানার লকআপে যুবকের রহস্য মৃত্যু। আয়োর সাসপেনশন প্রত্যাহার, বিস্মিত হাইকোর্ট এবং ওই অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নথি পেশ। 11ই মার্চ শুনানিতে নথি পেশের নির্দেশ। একেবারে এবং পাশাপাশি মধুবন্তী আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট দিতে পারবে না সিআইডি, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিসিটিভি বসাতে কেন্দ্রের টাকা না পাওয়ার অভিযোগ, কেন্দ্রকে মামলায় যুক্ত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবং মুর্শিদাবাদের নবগ্রামে যে ঘটনা ঘটেছে, যেমনটা ভাস্বতী আমরা জানাচ্ছিলাম দর্শকদের শুরুতেই, যে খবরে আমরা নজর রেখেছি, মুর্শিদাবাদের নবগ্রাম থানার লকআপ, সেখানে যুবকের রহস্য মৃত্যু এবং এই যে ঘটনা যা নিয়ে হাইকোর্টে সওয়াল জবাব একেবারে। এবং সেই জায়গা থেকে কলকাতা হাইকোর্টের 48 ঘন্টার নির্দেশের মধ্যে আয়োর যে সাসপেনশন, সেই নির্দেশ প্রত্যাহার। বিস্মিত কলকাতা হাইকোর্ট, ওই অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নথি পেশ। 11ই মার্চ শুনানিতে নথি পেশের নির্দেশ। আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট দিতে পারবেন। আমরা দেখেছিলাম মুর্শিদাবাদের নবগ্রামে লকআপের মধ্যে মৃত্যু হয় সেখানে, এবং সেই রহস্য মৃত্যু ঘিরে যথেষ্টই বিতর্ক ছড়িয়েছিল। একদমই ভাস্বতী, অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে। আর এবার ভাস্বতী, যে খবরে নজর রাখবো, বড় খবর যা গতকাল রাতেই দর্শকের সামনে আমরা তুলে ধরেছি, প্রত্যেক মুহূর্তের আপডেট দিচ্ছি। গ্রেফতার ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং আজকেই তাকে আদালতে পেশ করা হবে। একেবারে এবং সেই জায়গা থেকে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম, আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে দফায় দফায় অশান্তি, খুনের অভিযোগ সামনে এসেছিল এবং আরাবুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছিল। এবং আমরা দেখেছি যে বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনিও এর আগে বারংবার অভিযোগ করেছিলেন যে এলাকায় আরাবুল ঘনিষ্ঠ যারা রয়েছে তারা ঢুকতে দেয় না। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময় এক আইএসএফ কর্মী খুন হন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই একাধিক ধারায় তাকে মামলা দায়ের করা হয়। আমাদের প্রতিনিধি লালবাজার থেকে সরাসরি রয়েছেন শুভঙ্কর, কথা বলবো তার সঙ্গে। শুভঙ্কর, এখনো পর্যন্ত আমরা জানি যে আর কিছুক্ষণ পর তৃণমূল নেতা যাকে গ্রেফতার করা হয়েছে আরাবুল ইসলাম, তাকে আদালতে পেশ করা হবে। কি খবর রয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে আরাবুল ইসলামকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে লালবাজার থেকে বের করা হবে বলে আমরা জানতে পেরেছি। গতকাল কাশীপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করার পর একেবারে লালবাজারে নিয়ে আসে। কেননা তোমায় জানিয়ে রাখি, কিছুদিন আগেই কিন্তু ভাঙড় সহ বেশ কয়েকটি থানা কলকাতা পুলিশের জুরিসডিকশনের মধ্যে এসছে এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিকভাবেই আরাবুল ইসলামকে গতকাল এখানে নিয়ে আসা হয় এবং লালবাজার থেকে তাকে আর কিছুক্ষণের মধ্যে বের করে নিয়ে যাওয়া হবে বারুইপুর জেলা আদালতে। মূলত গত বছর, আজ থেকে প্রায় 7 মাস আগে, গত বছর যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল রাজ্যে, সেই পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে এখন আইএসএফ কর্মীর মৃত্যু এবং সেই আইএসএফ কর্মী খুনের ঘটনা আরাবুল ইসলামের ওপরেই কিন্তু অভিযোগের আঙুল তুলেছিল তার পরিবার এবং সেখান থেকে পুলিশি তদন্ত শুরু হয়, ওয়ারেন্ট জারি হয় এবং তারপর কিন্তু আরাবুল ইসলামকে গতকাল গ্রেফতার করা হয়। যদিও আরাবুল ইসলামের পরিবারের তরফ থেকে তার ছেলে বা তার পরিবারবর্গ যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছে যে না, ওই ঘটনায় একেবারেই আরাবুল ইসলাম জড়িত নয়, তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর কিন্তু অভিযোগ তারা করেছেন। অন্যদিকে যে কর্মী খুন হয়েছিল সেই আইএসএফ কর্মী, তার পরিবারের তরফ থেকে কিন্তু আরাবুল ইসলামের ওপরেই খুনের অভিযোগ করা হয়েছিল এবং সেই দিকে তাকিয়ে পুলিশ যে ওয়ারেন্ট জারি করেছিল সেই ওয়ারেন্টের উপর ভিত্তি করে আরাবুল ইসলামকে বলা যেতে পারে গ্রেফতার করা হয়েছে। এবং আজ যখন বারুইপুর জেলা আদালতে তাকে পেশ করা হবে, সেখানে কিন্তু অবশ্যই পুলিশ তাকে নিজেদের হেফাজতে চাইবে, কেননা তার কাছ থেকে আরও বেশ কিছু বিষয় জানার প্রয়োজন রয়েছে তদন্তকারী আধিকারিকদের বলে আমরা জানতে পেরেছি। সেদিন ঠিক কী ঘটনা ঘটেছিল, আদৌ আরাবুল ইসলামের সেখানে একেবারে সরাসরি বা প্রত্যক্ষ কোনো মদত ছিল কিনা, যাবতীয় বিষয়গুলো কিন্তু অবশ্যই তদন্তকারীদের ভাবাচ্ছে এবং সেই দিকে তাকিয়ে তারা পুলিশি হেফাজতের জন্য বিচারকের কাছে, বারুইপুর জেলা আদালতের তার কাছে কিন্তু আবেদন জানাবেন। কতদিনের পুলিশি হেফাজত দেওয়া হয় আরাবুল ইসলামকে, সেটা কিন্তু অবশ্যই লক্ষণীয় এই মুহূর্তে। তবে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এটি যে আরাবুল ইসলাম তৃণমূলের নেতা এবং প্রাক্তন বিধায়ক, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে গতকাল এবং তাকে গতকালে লালবাজার আনা হয়। এখনও পর্যন্ত লালবাজারে রয়েছে আরাবুল ইসলাম। আর কিছুক্ষণের মধ্যে বারুইপুর থেকে বা বলা যেতে পারে কাশীপুর থানার পুলিশ এখানে এলে সেখান থেকেই কিন্তু তাকে একেবারে নিয়ে যে জেলা আদালত রয়েছে, বারুইপুর জেলা আদালত, সেখানে কিন্তু তারা সেই উদ্দেশ্যে রওনা হবে।
ধন্যবাদ শুভঙ্কর। অবশ্যই আদালতে পেশ করা হবে আরাবুল ইসলামকে, সেই খবরের দিকে যেমন নজর থাকবে। আমরা যদি একটু পিছিয়ে যাই, আরাবুল ইসলাম যেমনটা বলছিলে ভাস্বতী তুমি, যে পঞ্চায়েত নির্বাচনের সময় শুধু নয়, ভাঙড়ে কিন্তু এই আরাবুল ইসলাম বিখ্যাত নানা কারণে, এবং তার যদি আমরা রাজনৈতিক জীবনে যা যা কীর্তি সামনে রাখি দর্শকদের, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 2012 সাল ভাঙড় কলেজের শিক্ষিকার দিকে জগ ছোড়েন আরাবুল, সেই সঙ্গে 2013 6 জানুয়ারি রেজ্জাক মোল্লা তার উপর হামলায় অভিযুক্ত তিনি, এবং 2014 কাশীপুর থানায় ঢুকে শাসানির অভিযোগ। 2014 সালে তৃণমূল থেকে 6 বছরের জন্য বহিষ্কারও হতে হয় তাকে, এবং তারপর আজকে যে কারণে তাকে আদালতে পেশ করা হবে, যে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, পঞ্চায়েত ভোটের আগে আইএসএফ কর্মী খুনে অভিযুক্ত এবং নির্বাচনের সময় তিনি অশান্তিও ছড়িয়েছেন এমনও অভিযোগ রয়েছে একেবারে। এবং আমরা দেখেছিলাম নির্বাচনের সময় আরাবুল ইসলামের বিরুদ্ধে যেরকম অভিযোগ সামনে এসেছিল, এবং পঞ্চায়েতে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে দফায় দফায় অশান্তির আবহ দেখা গিয়েছিল ভাঙড়ে। বেশ কয়েকদিন আগে আমরা দেখেছি যে ভাঙড়ে বেশ কিছু থানার রদবদল আসে, পুলিশ প্রশাসনের রদবদল আসে। উত্তর কাশীপুর থানা, যে থানা এই কলকাতা পুলিশের অন্তর্গত করা হয়েছে বেশ কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর, সেই থানায় কিন্তু আরাবুল ইসলামকে গ্রেফতার করে। ভাঙড়ের আজকের কি পরিস্থিতি আরাবুল ইসলাম গ্রেফতারের পর, সরাসরি একটু নজর রাখি। ভাঙড় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, আমরা দেখেছি ভাঙড়ে কিন্তু পঞ্চায়েত ভোটে অশান্তি পিছু ছাড়েনি, বারংবার সেই অশান্তি, খুন, রক্তপাত আমরা দেখেছি ভাঙড়ের ছবি। সেই জায়গায় আরাবুল ইসলাম গ্রেফতার হয়েছেন, একাধিক মামলায় তাকে একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ ভাঙড়ের ছবিটা কি? যারা তৃণমূলের কর্মী সমর্থক তারা কি বলছেন এ বিষয়ে? এখনো পর্যন্ত কেউ কি কোনো মুখ খুলছেন? এলাকার কি পরিস্থিতি? একেবারে তোমাকে জানিয়ে গেছি যে গতকাল রাতেই কিন্তু আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে, কেননা পঞ্চায়েত নির্বাচনের সময় নমিনেশন ফাইল জমা থেকে কেন্দ্র করে 3 জনের খুন হয়, যেখানে একজন আইএসএফ কর্মী ছিল, তার পরিবার পক্ষ থেকে আরাবুল ইসলাম সহ আরও 20 জনের নামে এফআইআর করা হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আরাবুল ইসলামকে কাশীপুর থানাতে ডেকে পাঠানো হয়, তারপরেই তাকে গ্রেফতার করে লালবাজার নিয়ে যায়। তারপরেই কিন্তু গতকাল রাতের পরেই রাত থেকেই কিন্তু এলাকা পুরো নিস্তব্ধ ছিল, কারণ অন্য সময় ভাঙড়ে অনেক সময় উত্তেজিত হলেও কিন্তু গতকাল রাতে কোনো রকম অশান্তি হয়নি। আজ সকাল থেকেও কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু বারাইপুর কোর্টে যাবেন, কারণ তাদের নেতা আরাবুল ইসলাম যখন গ্রেফতার হয়েছে তাকে আজ কোর্টে তোলা হবে, তাই তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু কোর্টে যাচ্ছেন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইএসএফ কর্মীরা তারা কিন্তু অত্যন্ত খুশি, তারা বিভিন্ন এলাকায় তারা উৎসবে একরকম করছে। তবে আইএসএফের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ সকালেই চালতেবাড়ি অঞ্চলে সেখানে দেখা গেছিল পতাকা লাগানোর কেন্দ্রকে ঝামেলা শুরু হয়ে যায়, এবং বেশ যেটা তৃণমূল আইএসএফ কর্মীরা তারা কিন্তু তৃণমূল কর্মীদের মারধর করে, এবং তৃণমূল কর্মীরা তারা আইএসএফ দিকে মারধর করে, এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। তবে কালকে যে ঘটনা ঘটেছিল তারপরেই এলাকা শান্ত থাকলেও কিন্তু আজকে কিন্তু উত্তপ্ত হয়ে উঠতেছে। তবে আরাবুল ইসলামের যে গ্রেপ্তার, এই গ্রেপ্তার নিয়ে কিন্তু যথেষ্ট দুই দলের মধ্যে যথেষ্ট উদ্বিগ্নতা সৃষ্টি হয়েছে। তবে তৃণমূল নেতৃত্ব যেটা দাবি করছে যে যেদিনকে যে একদমই জাহাঙ্গীর, তুমি আমাদের সঙ্গে থাকো, দর্শকদের শোনাই। পঞ্চায়েত ভোটের আগে যে আইএসএফ কর্মী খুন হয়েছিলেন তার মা, তার পরিবারের সদস্য, তার মা কি বলছেন, একদমই আরাবুল ইসলাম তার মা কি বলছেন শোনাবো। ভাস্বতী, তুমি যেমনটা বলছিলে, ওই আরাবুল আজকের এত বড় সর্বনাশ করে দিয়েছে। গ্রেপ্তার তার হয়েছে, তার ফাঁসির অর্ডার যেন হয়, এইটাই আমি চাই। জনগণ সবাই যেন শান্তিতে থাকতে পারে, যাবজ্জীবন তার জেল হোক, তার ফাঁসি হোক। তার এই যে ভাস্বতী তুমি যেমনটা বলছিলে মঈনুদ্দিন মোল্লা, তার মায়ের বক্তব্য আমরা শুনলাম, এর আগে তার পরিবারের সদস্যরা, মা বাবা সকলের কথাই আমরা শুনেছি। আইএসএফ কর্মী মঈনুদ্দিন মোল্লা, তাকে খুনের অভিযোগ যেমন রয়েছে, তেমনি এর আগে এই ভাঙড় এলাকায় ত্রাস বলা যেতে পারে আরাবুল ইসলামকে, কারণ সরকারি সম্পত্তি তছনছ করা, নষ্ট করা, আগ্নেয়াস্ত্র সংক্রান্ত এরকম অনেক মামলায় অনেক অভিযোগই রয়েছে তার বিরুদ্ধে। একদমই মধুবন্তী, আরাবুল ইসলামের গ্রেফতারির পর তার ছেলে ঠিক কি বলছেন আপনাদের শোনাই। ওই দিন নমিনেশনের লাস্ট ডেট ছিল, ওই দিনে আমরা সবাই ওখানেই ছিলাম বিডিও অফিসের ভেতরে। যদি আমি জানি না এই ঘটনায় 1% আরাবুল ইসলাম বা আমাদের দলের নেতৃত্বদের কোনো এখানে যোগাযোগ কোনো কিছুই নেই।
আপনাদের শোনালাম আরাবুল ইসলামের ছেলের বক্তব্য। মধুবন্তী লোকসভা নির্বাচনের আগে আরাবুল ইসলামের গ্রেফতারি ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ তো অনেকটাই বদলে যেতে পারে সেই জায়গায়। একদমই। এবং লোকসভা নির্বাচনের আগে এই যে আরাবুল ইসলাম তার গ্রেফতারি, সেটা কিন্তু তৃণমূলের কথা আমরা যদি বলি যে সেখানে কিন্তু দুরকমের মতামত রয়েছে। যেমন পুলিশ রাজধর্ম পালন করছে, কুণাল ঘোষ তিনি কিন্তু এরকম বলেছেন। আবার অন্যদিকে শওকত মোল্লা তিনি কিন্তু বিষয়টাকে ঠিক মেনে নিতে পারেননি। একেবারে আমরা আরো একবার যাই আমাদের প্রতিনিধির কাছে। ভাঙড় থেকে জাহাঙ্গীর রয়েছে। জাহাঙ্গীর, ভাঙড়ের পঞ্চায়েত নির্বাচনে যে অশান্তির সূত্রপাত, সামনে লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে করার যেরকম একটা নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ ভাঙড়ের কাছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই আরাবুল ইসলামের গ্রেফতারি রাজনৈতিক সমীকরণ ভাঙড়ের ক্ষেত্রে কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে যারা আইএসএফ কর্মী সমর্থকরা তারা আরাবুলের গ্রেফতারির পর কি বলছেন? একেবারে ভাঙড় যখন কলকাতা পুলিশের আওতায় এসেছে তখন কিন্তু প্রথমের দিকে আইএসএফ কর্মীরা তারা পুলিশের উপরে অতটা ভরসা করতে পারেনি, তবুও স্বাগত জানিয়েছিল। তবে কলকাতা পুলিশ আসার পরেই কাল রাতেই কিন্তু কলকাতা পুলিশ আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে। আর এই গ্রেপ্তারের পরেই আইএসএফ কর্মীরা তারা কিন্তু পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে তারা দাবি করছেন আরও বেশ কিছু দুর্নীতিগ্রস্ত নেতা আছে, বিশেষ করে শওকত মোল্লার নামটা তারা বারবার দাবি করছেন শওকত মোল্লাকেই গ্রেপ্তার করা হোক। তবে পুলিশের এই কাজকে পুলিশে যে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে এটা নিয়ে আইএসএফ শিবির বা মহিউদ্দিনের মা বাবা তারা অত্যন্ত খুশি। তবে এই যে সামনে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে করতেই হয়তো আগে থেকেই আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তৃণমূল নেতা শওকত মোল্লা তিনি যেটা দাবি করছেন সেটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে বা ওই দিনকে আরাবুল ইসলাম ছিল না, তাই নতুন কলকাতা পুলিশ আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পাল্টা আরাবুল ইসলামকে জিজ্ঞেস করা হয়েছে, শওকত মোল্লাকে জিজ্ঞেস করা হয়েছিল তাহলে লোকসভা যে নির্বাচন আসছে সেই নির্বাচনটা তাহলে করাটা অনেকটাই কঠিন হয়ে উঠবে, কিন্তু সে বিষয়ে তিনি সরাসরি উত্তর না দিয়ে তিনি এড়িয়ে গেলেন যে সেটা জাহাঙ্গীর। একটা বিষয় জানতে চাইবো, গতকাল আরাবুলের গ্রেফতারির পর আজকে সকালে ভাঙড়ের ছবিটা ঠিক কিরকম? অন্যান্য বছর যেটা আমরা দেখেছিলাম যখন বিধানসভার টিকিট ঘোষণা হয় তখন যখন আরাবুল ইসলামকে টিকিট দেওয়া হয়নি তখন বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়েছিল। কিন্তু আরাবুল ইসলামের যখন কাল রাতে গ্রেপ্তার হয়েছে তারপর থেকে সকাল থেকে কোথাও বিক্ষোভ অবরোধ কোনো রকম চিত্র দেখা যায়নি। তবে তারা যেটা শোনা যাচ্ছে আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম তিনি বা উপর নেতৃত্বের সাথে কথা বলে যেটা জানালেন যে কর্মী সমর্থকদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেন যাতে কোনো রকম অশান্তি এলাকায় না হয় তার আহ্বান জানালেন। সেই কারণে আজকে ভাঙড়ে কোথাও তেমন কোনো ঘটনা বা অবরোধ বা বিক্ষোভ বা কিছুই দেখা যায়নি। একেবারে জাহাঙ্গীর, এবং সেই জায়গা থেকে মধুবন্তী যেমনটা স্পষ্ট হচ্ছে যে এই যে ভাঙড়ের দায়িত্ব নিয়েছে কলকাতা পুলিশ 1 জানুয়ারি থেকে, এবং সেই জায়গায় 39 দিনের মাথায় গ্রেফতার হলেন আরাবুল ইসলাম। এবং জাহাঙ্গীর যেমনটা জানাচ্ছিল, ধন্যবাদ জানাবো জাহাঙ্গীরকে, জাহাঙ্গীর হোসেন ছিলেন সরাসরি। এবং 1 জানুয়ারি থেকে আজ অবধি অর্থাৎ 39 দিনের মাথায় আরাবুল ইসলামের গ্রেফতারি, আইএসএফ কর্মীরা কলকাতা পুলিশকে তৎপরতার যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু যথেষ্টই স্বাগত জানাচ্ছে। একদম। পঞ্চায়েত নির্বাচনের কথা যদি বলি, তুমি যেমনটা বলছিলে যে ভাঙড়ে কিন্তু প্রতিদিন আমরা সংঘর্ষের খবর পেয়েছি, বোমাবাজির খবর পেয়েছি, এবং শেষ পর্যন্ত আরাবুল ইসলামের নাম যেরকম বারবার জড়িয়েছে তেমনি আইএসএফ এবং তৃণমূলের মধ্যে যে সংঘর্ষ, সেই একেবারে মধুবন্তী আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তার কি প্রতিক্রিয়া এই আরাবুল ইসলামের গ্রেফতারির পর শোনাই। গণতন্ত্রকে হত্যা খেলাই মেতে ওঠে। আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল, সেই জন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম। শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল, যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি, যদিও কোর্ট দেয়নি। তো কেসটা কোর্টে রান করছিল, খুব তাড়াতাড়ি কেসটা উঠতো। কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে। আরাবুল ইসলামের গ্রেফতারি নিয়ে দিলীপ ঘোষ তার কি বক্তব্য শুনুন এবার। শওকত মোল্লা তার অঙ্গুলি হেলনে পুলিশ এই কাজটা করবে, এটা কোনটা? দেখুন, এদের ঝগড়া এই নতুন নয়, অনেক উপরস্তরে গেছে। যার রাজনৈতিক শক্তি বেশি থাকে সে অন্যকে দাবায় আর পুলিশকে দিয়ে। এদের এই অত্যাচার লড়াইতে সাধারণ মানুষ অতিষ্ঠ, আর এর কোনো সমাধানও নেই, কারণ রাজনৈতিক বড় নেতাদের হাত আছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে তার চেয়েও বড় কথা, শাহজাহান শেখের যে কেস তার থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য, ওটাকে হালকা করাবার জন্য আর এটা করা হয়েছে। কারণ ওই
এখানে সরকারই তাকে প্রোটেকশন দিচ্ছে, পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে, দুনিয়ার লোক দেখছে, ওখানকার লোকরা দেখতে পাচ্ছে কোথায় আছে জানে, কিন্তু পুলিশ জানতে পারছে না, কারণ তারা তাকে বাঁচাবার চেষ্টা করছে। সেই জন্য আপনাদের দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ক্রিয়াকলাপ হচ্ছে। আরাবুল ইসলামের গ্রেফতারি নিয়ে শুরু রাজনৈতিক তরজা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন শোনাই। আগেও গ্রেপ্তার হয়েছে, দল থেকে এক্সপেল হয়েছে, তারপরে আবার ছাড়া পেয়েছে এবং আবার দলের নেতা হয়েছে। এটা কবে এরা গ্রেপ্তার হবেন আর কবে এরা ছাড়া পাবেন, এটা সবই তো দাদার ইচ্ছায় কাজ বা দিদির ইচ্ছায় কাজ, না বোঝার কোনো কারণ নেই। আরাবুল গ্রেপ্তার হয়েছে কারণ এখন ওর দলকে কিছু দেওয়ার নেই। ভাস্বতী, আরো একবার দর্শকদের জন্য জানিয়ে রাখি, যে খবরে আমরা নজর রেখেছি, গ্রেফতার ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং তাকে আজকে বারুইপুর আদালতে তোলা হবে। এর আগে যেমনটা আমরা বলছিলাম যে কি কারণে তাকে গ্রেফতার করা হলো, যেটা জানা যাচ্ছে যে আইএসএফ কর্মী খুন এবং সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে একাধিক মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। একেবারে একাধিক ধারায় মামলা যেরকম রুজু হয়েছে, তবে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম এর আগেও যেরকম আমি বলছিলাম, আমরা আলোচনা করছিলাম যে তার যে রাজনৈতিক জীবন, একাধিকবার বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে সামনে এসেছে। বারুইপুর আদালতে ইতিমধ্যে কিন্তু তাকে পেশ করা হবে, সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। একদমই, বারুইপুর আদালত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয় গোপাল। কথা বলবো সরাসরি প্রিয় গোপালের সঙ্গে। প্রিয় গোপাল, আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা জানি আরাবুল ইসলাম তাকে আদালতে পেশ করা হবে। একদমই, দেখো তোমাকে প্রথমে বলে রাখি যে আর কিছুক্ষণের মধ্যেই ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে বারুইপুর আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই কিন্তু বারুইপুর কোর্ট চত্বর কড়া পুলিশ নিরাপত্তার মধ্যে ঘিরে ফেলা হয়েছে। উপস্থিত আছেন বারুইপুর এসডিপিও, এছাড়াও রয়েছে আরও বিভিন্ন আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের পরেই কিন্তু আরাবুলকে এই বারুইপুর আদালতে পেশ করা হবে। গতকাল উত্তর কাশীপুর থেকে তাকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। ইতিমধ্যেই লালবাজার থেকে আরাবুল ইসলামকে বেরিয়েছে এমনটাই সূত্র মারফত খবর। কিন্তু ইতিমধ্যেই কোর্ট চত্বরে এসে উপস্থিত হয়েছে আরাবুল ইসলামের ছেলে। তিনি যেটা জানিয়েছেন যে ওই খুনের ঘটনায়, আইএসএফ কর্মী খুনের ঘটনায় এবং যে বোমাবাজি যে হয়েছিল, উত্তপ্ত ঘটনায় কিন্তু আরাবুল ইসলাম যুক্ত ছিল না, তাকে ফাঁসানো হচ্ছে এমনটাই জানিয়েছে কিন্তু আরাবুল ইসলামের ছেলে। ইতিমধ্যেই তিনি কোর্টে আছেন এবং কোর্টে যে আরাবুল ইসলামের যে উকিল আছে তার সঙ্গে কথা বলছেন। একটা বিষয় জানতে চাইবো যে ঠিক কোন কোন ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে? একদমই, যেটা জানা যাচ্ছে যে 302 সহ বিভিন্ন এক্সপ্লোজিভ অ্যাক্ট, এছাড়াও বিভিন্ন মারপিট 307, 302, এছাড়াও বিভিন্ন এক্সপ্লোজিভ অ্যাক্টে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এমনটাই সূত্র মারফত খবর। তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক ধারায় মামলা রুজু, ভাস্বতী। একেবারে, এবং সেই জায়গা থেকে অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভাস্বতী, এবার যে খবরে নজর রাখবো, জানি রাখি দর্শকদের, বিজেপির বিরুদ্ধে এবার রাজ্য সঙ্গীত অবমাননার অভিযোগ উঠল। একেবারে, এবং বিজেপির বিরুদ্ধে রাজ্য সঙ্গীত অবমাননার অভিযোগ। শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী, তাপসী মণ্ডলদের বিরুদ্ধে অভিযোগ। বিধানসভায় নিন্দা প্রস্তাব আনল তৃণমূল এবং এই নিন্দা প্রস্তাব শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষের। অর্থাৎ এই যে রাজ্য সঙ্গীত, সেই রাজ্য সঙ্গীতকে অবমাননা করা হয়েছে এবং এর বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ, আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী, তাপসী মণ্ডল, তাদের বিরুদ্ধে অভিযোগ। বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, আর এই নিন্দা প্রস্তাব শোভনদেব চট্টোপাধ্যায় ও নির্মল ঘোষের। একেবারে তৃণমূলের তরফে নিন্দা প্রস্তাব আনা হয়েছে বিধানসভায়, এবং সেই নিন্দা প্রস্তাব যেমনটা অভিযোগ উঠে এসছে বিজেপির বিরুদ্ধে, অর্থাৎ শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী, তাপসী মণ্ডলদের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে রাজ্য সঙ্গীত অবমাননার অভিযোগ। আর এই অভিযোগকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসের তরফে নিন্দা প্রস্তাব আনা হয়েছে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন এই প্রসঙ্গে। দুর্গাদাস, জানতে চাইবো, এই যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ এসছে রাজ্য সঙ্গীত অবমাননার, এটার বিষয়ে স্পষ্ট করে জানতে চাইবো, ঠিক কি অভিযোগ? থেকে রাজ্য সঙ্গীতকে গৃহীত করা হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার একটা বিষয় শুরু করেছে যে অন্যান্য দেশের অন্যান্য প্রান্তে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে তাদের অনেক রাজ্যই নিজস্ব রাজ্য সঙ্গীতের মাধ্যমে
বাজেট অধিবেশন থেকে শুরু করে বিধানসভার অধিবেশন থেকে শুরু করে বিভিন্ন মানে কাজ সরকারি কাজকর্মে রাজ্য সঙ্গীত দিয়ে তারা শুরু করেন এবং শেষে জাতীয় সঙ্গীত দিয়ে সেই তা সমাপ্ত করেন। সেই অনুযায়ী কিন্তু রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন পেশ করার দিনেও কিন্তু রাজ্য সঙ্গীত দিয়েই কিন্তু এই বাজেট অধিবেশন যখন শুরু করা হয়, সেই বাজেট অধিবেশনের শুরুতে যখন রাজ্য সঙ্গীত গাওয়া হচ্ছে, রাজ্য সরকারের সমস্ত নেতা মন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে সেখানে উঠে দাঁড়িয়ে সেখানে এই রাজ্য সঙ্গীত গাইছিলেন, ঠিক সেই সময়তেই পক্ষের মধ্যে অপর প্রান্তে আমরা বিরল চিত্র দেখলাম যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মীর গোস্বামীর মতো বরিষ্ঠ বিজেপি নেতা থেকে শুরু করে সমস্ত বিজেপি নেতৃবৃন্দের বিরোধিতায় সরব হয় এবং তারা সেটা অবমাননা করে তারা বসে পড়ে এবং পরে আবার দাঁড়িয়ে তারা ওই রাজ্য সঙ্গীত চলাকালীন জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করেন এবং এটাকে ঘিরেই পরবর্তীকালে সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরা তীব্র প্রতিবাদ করেন এবং আজকে নিন্দা প্রস্তাব আনলেন রাজ্য বিধানসভার আমাদের বরিষ্ঠ নেতা তৃণমূল কংগ্রেসের তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং নির্মল ঘোষ আমাদের মুখ্য সচেতক, এবং এই নিন্দা প্রস্তাব আনার সাথে তাতেও কিন্তু বিরোধিতার দেখা গেল বিরোধীদের দলে। ফলে একদমই দুর্গাদাস, অর্থাৎ রাজ্য সঙ্গীত পরিবেশনের সময় জাতীয় সঙ্গীত গেয়ে ওঠেন তারা এবং নিন্দা প্রস্তাব আনা হয় তৃণমূলের পক্ষ থেকে। ধন্যবাদ দুর্গাদাস, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সরাসরি একটু নজর রাখি তৃণমূলের সাংবাদিক বৈঠকে। বরাদ্দ করা হয়েছে, আপনারা দেখেছেন যে 100 দিনের কাজের জন্য আমরা এই 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের জন্য 3700 কোটি টাকা আমাদের বাজেটে সংস্থান রাখা হয়েছে। বাংলা আবাস যোজনা, বাংলা আবাস যোজনায় আমরা তো টাকা পাই, সব কাটাকুটি করে অনুমোদিত 11,36,000 বাংলা আবাস যোজনা, সেই 11,36,000-এর জন্য 156টি টিম এলো, ঘোরাফেরা করলো, সবই হলো, সব উত্তর দেওয়া হলো, কিন্তু টাকার দেখা নাই রে, টাকার দেখা নাই। কেন? ছাদ দেবেন না বুঝি? কাউকে মাথার ছাদ দেবেন না? সেইখানে দাঁড়িয়ে আমরা আমাদের বাজেটে বলেছি আমরা 1 মাস দেখব, আর তারপরে বাংলা আবাস যোজনায় যারা বঞ্চিত তাদের পাশেও সরকার দাঁড়াবে, তার জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে, সংস্থান রাখা হয়েছে। সুতরাং আজকে দাঁড়িয়ে আমরা আবারও বলতে চাই, 18 সালে সার্ভে করেছিলেন আর আজকে 23 সালে এসে বাংলা আবাস যোজনাতে কাটাকুটি হচ্ছে। ভারতবর্ষের আইনটা কি আমরা প্রশ্ন করতে চাই যে আইন হলো যখন করছেন সেই সময় তারা যোগ্য ছিল কি না, অর্থাৎ 18 সালে তাদের যোগ্যতার নিরীক্ষে বিচার করতে হবে তারা যোগ্য ছিলেন কি না। 23 সালে এসে 5 বছর পরে এসে যখন 5 বছর বয়স বেড়ে গেছে একটা বাড়ির ছোট ছেলের, সে যখন বিবাহের যোগ্য হয়ে গেছে, সেখানে কতটুকুন একটু কোথায় বাড়িয়েছে না কমিয়েছে সেটা বিচার্য বিষয় হতে পারে না। এটা আমরা দাবি করে বলতে চাই 18 সার্ভের মতনই কিন্তু দেওয়ার কথা, সেটা করেননি। বাংলার মুখ্যমন্ত্রী এই 11,36,000 মানুষের পাশে দাঁড়াবার চিন্তা করেছেন এবং সেই মতো বাজেটে সংস্থান রাখা হয়েছে। দেখুন, মহিলাদের জন্য যে ধরনের উন্নতি সাধন করা হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে। ভাস্বতী, এখন একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। একেবারে আরো বারোতে অন্যান্য খবর নিয়ে ফিরে আসছে বিরতির পর সঙ্গে।
ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, পানিহাটির খবর, যেখানে বিজেপি নেতার দাদাগিরি, তোলার টাকা না দেওয়ায় রড দিয়ে মারধরের অভিযোগ উঠল। একেবারে চাল ব্যবসায়ী তার মা ও দাদাকে মারধরের অভিযোগ ওই বিজেপি নেতা বিশাল দাসের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কিন্তু গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আবারও উত্তপ্ত হলো পানিহাটি। ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত আমরা দেখেছি পানিহাটি বারংবার উত্তপ্ত হয়। এবার বিজেপি নেতার দাদাগিরির অভিযোগ, তোলার টাকা না পাওয়াতেই দাদাগিরি, রড দিয়ে মারধরের অভিযোগ সামনে আসছে। একদমই, এবং যে অভিযোগ সামনে আসছে সেখানে চাল ব্যবসায়ী তার মা ও দাদাকে মারধরের অভিযোগ। বিজেপি নেতা বিশাল দাস, তার বিরুদ্ধে এই অভিযোগ, এবং এই অভিযোগের ভিত্তিতে আর কি পদক্ষেপ নেওয়া হয়েছে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। যেমনটা আপনাদের বলছিলাম, পানিহাটির ঘটনা, যেখানে বিজেপি নেতার দাদাগিরি, তোলার টাকা না দেওয়ার জন্য এইভাবে মারধর করা হয় চাল ব্যবসায়ী তার মা ও দাদাকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, জানতে চাইবো পুলিশ কি বলছে, ঠিক কি অভিযোগ। চাল ব্যবসায়ীর অভিযোগ ছিল যে 21 নম্বর ওয়ার্ডে তিনি কিন্তু চালের একটা দোকান ছিল, সেই দোকানে কিন্তু তিনি চালের ব্যবসা করতেন এবং সেই চালের ব্যবসার উপর নির্ভর করে তার পেট চলতো, এটাই কিন্তু তিনি বলছিলেন। এবং শুধু তাই নয়, তিনি যখন গতকালকে সেই চালের দোকান রেখে অন্য একটা জায়গায় গিয়েছিলেন তার বিশেষ কাজের জন্য, তার সেই দোকানে বসেছিলেন তার 70 বছর বয়সী বৃদ্ধা মা, এবং সেই বিজেপি নেতা বিশাল দাস আসে সেই দোকানে এবং সেই বৃদ্ধা মায়ের উপরে চড়াও হয় এবং তাকে হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং এর পরিপ্রেক্ষিতে চাল ব্যবসায়ী আসে সেই দোকানে এবং কথা কাটাকাটির পরিপ্রেক্ষিতে বিশাল দাস কিন্তু তাদের থেকে বিশাল টাকার দাবি করে, এবং সেই টাকা দিতে যখন নারাজ হয় সেই চাল বিক্রেতা, তার উপর কিন্তু চড়াও হয় সেই বিশাল দাস এবং তাকে প্রথমে রড দিয়ে বাড়ি মারে তার মাথায় এবং তারপরে তার বৃদ্ধা মাকে আঘাত করে। এবং তার পরিপ্রেক্ষিতে এই ঘটনার সরব হন তার দাদা যখন আসেন বাঁচাতে, এবং তার দাদার মোবাইল কেড়ে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে বিশাল দাস, এবং ধস্তাধস্তির পর তার দাদাকেও কিন্তু মারধর করে এবং অবশেষে সেই দাদা তার মোবাইলটা ছিনিয়ে নেয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পানিহাটি 21 নম্বর ওয়ার্ডের যে চাল বিক্রেতা ছিল তিনি কিন্তু অভিযোগ দায়ের করেন ঘোলা থানায়, এবং তৎক্ষণাৎ ঘোলা থানার পুলিশ চলে আসে ঘটনাস্থলে এবং গোটা ঘটনার বিষয় খতিয়ে দেখেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে বিজেপি নেতা বিশাল দাস, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে কিন্তু পলাতক রয়েছে, তাকে কিন্তু তন্ন করে খোঁজার চেষ্টা করছে ঘোলা থানার পুলিশ। স্থানীয় বিজেপি নেতৃত্ব, তাদের কি বক্তব্য? দেখো, স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের যেটা বক্তব্য আমরা কথা বলে জানতে পেরেছিলাম যে তারা বলছে আইনের মতো কাজ করবে, যদি কেউ দোষী হয় তাদের কিন্তু অবশ্যই শাস্তি দেওয়া হবে, এটাই কিন্তু বিজেপি তরফ থেকে বলা হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো জয়ন্ত মজুমদার, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। পানিহাটিতে বিজেপি নেতার দাদাগিরি, চাল ব্যবসায়ী তার মা ও দাদাকে মারধরের অভিযোগ, রড দিয়ে মারধরের অভিযোগ, তোলার টাকা না দেওয়ায় এই অভিযোগ, মারধর করা হয় চাল ব্যবসায়ী এবং তার পরিবারকে। ভাস্বতী, আমরা চোখ রাখবো পরের খবরে। 21 লক্ষ বঞ্চিতর অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য। দক্ষিণ 24 পরগনায় 300-র বেশি শিবির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিবির খোলার উদ্যোগ। শিবিরে বঞ্চিতদের নাম নথিভুক্ত করা হবে। একেবারে মধুবন্তী, আমরা দেখেছিলাম রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ বঞ্চিতর অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য। আর সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ 24 পরগনার 300-র বেশি শিবির, অভিষেকের নির্দেশে শিবির খোলার উদ্যোগ এবং যেখানে বঞ্চিতদের নাম নথিভুক্ত করা হবে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছে রাজ্য, এবার সেই জায়গা থেকে রাজ্যের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে লোকসভা নির্বাচনকে একেবারে সামনে রেখে। রাজ্য বাজেটেও সেই উল্লেখ করা হয়েছে, যেখানে এই যে কেন্দ্রীয় বঞ্চনায় যে অভিযোগ রয়েছে এবং যারা টাকা পাননি তাদের টাকা ফেরত দেওয়া হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি যেমন দিয়েছেন, তিনি এটাও বলেছেন যে সময় লাগবে, কিন্তু যারা বঞ্চিত তারা কিন্তু তাদের যে বকেয়া টাকা তা ফেরত পাবেন। একদমই, এবং সেই জায়গায় তৃণমূল সুপ্রিমো যে রেড রোডের ধর্ণা, এবং বারংবার তিনি বলেছেন যে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এলেও কোথাও গিয়ে রফা সূত্র মেলেনি। এর আগেও আমরা দেখেছিলাম গত ডিসেম্বরে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, মোট 6বার সেই বৈঠকের পরেও রাজ্যের যে বরাদ্দ অর্থ সেই অর্থ পায়নি। এবার লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে একবারে সামনে রেখে
দেখে রাজ্যের তরফে এই উদ্যোগ, বঞ্চিতদের অ্যাকাউন্টের টাকা, এটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ 24 পরগনায় যারা বঞ্চিতরা রয়েছেন তাদের নাম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিবির করা হয়েছে এবং ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা জানি 21শে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু এই সমস্ত কিছু নির্দিষ্ট করে দেওয়া হবে, এমনটাই কালকে রাজ্য বাজেট সেখানেও কিন্তু উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বঞ্চিতরা তাদের টাকা পাবেন, তাদের বকেয়া টাকা ফেরত দেবে রাজ্য সরকার, কিন্তু সময় লাগবে। মুখ্যমন্ত্রী যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মতোই তা রাজ্য বাজেটেও প্রতিফলিত। একদমই 21 লক্ষ বঞ্চিতর অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য, সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 300-র বেশি শিবির খোলার নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজ থেকে সেই সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে। অভিষেকের নির্দেশে শিবির খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা বঞ্চিত রয়েছেন তাদের নাম নথিভুক্ত করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু তাদেরকে তাদের প্রাপ্য ফেরত দেওয়া হবে। 21শে ফেব্রুয়ারি দেওয়া হবে 21 লক্ষ বঞ্চিতর অ্যাকাউন্টে। লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক ছিল রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে এই ঘোষণা। একদমই, আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন। রাজ্য বাজেট পেশ এবং সেখানেও কিন্তু আমরা জানি গতকালই যে এই যে প্রস্তাব, এই যে নির্দেশ, শিবির খোলার উদ্যোগ এবং বঞ্চিতদের টাকা ফেরত দেওয়ার জন্য যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে 21শে ফেব্রুয়ারি, তা যেমন প্রতিফলিত হয়েছিল আজ থেকেই আমরা দেখতে পাচ্ছি সেটা বাস্তবে রূপায়ণের জন্য চেষ্টা চলছে প্রতিশ্রুতি অনুযায়ী। সেক্ষেত্রে কি খবর রয়েছে তোমার কাছে তৃণমূল সূত্রে বা সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, দলের সর্বোচ্চ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগেই তিনি ঘোষণা করেছিলেন যে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত যারা 100 দিনের কাজ করেছেন তাদের টাকা দেওয়া হবে। কিন্তু সেই জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নাস্থল থেকেই ঘোষণা করেছেন যে 21 লক্ষ যারা রয়েছেন তাদের 21শে ফেব্রুয়ারি তাদের সকলকেই টাকা দেওয়া হবে। এবং আমরা যেটুকু সূত্র মারফত জানতে পারছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কিন্তু তিনি সরকারের তহবিলে সেই টাকা জমা দেবেন, যা অত্যন্ত মানবিক প্রয়াস। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মানবিকতার সঙ্গে 21 লক্ষ কর্মীর কথা ভেবেছেন যারা 100 দিনের কাজ করেছেন, তেমনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই টাকা দেবার প্রক্রিয়া শুরু হয়েছে এবং 21 তারিখ সকলকেই সেই টাকা দেওয়া হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ গ্রামীণ অর্থনীতি যার উপর দাঁড়িয়ে রয়েছে 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজেও কিন্তু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। নতুন তারা ঘোষণাও করেছেন যে 50 দিন কাজ দেওয়া হবে। সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ অত্যন্ত মানবিক বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। একেবারে এবং সেই খবরে যেরকম আমরা নজর রেখেছিলাম যে 21 লক্ষ ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা যাবে এবং আজকে থেকে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 300টি শিবির খোলারও নির্দেশ দিয়েছেন। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। চা বাগানের শ্রমিকদের স্বার্থে আলোচনার জন্য দৃষ্টি আকর্ষণের যে প্রস্তাব আনে বিজেপি, সেই প্রস্তাব খারিজ হয়ে যায় এবং জানা যাচ্ছে যে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেছেন। বিধানসভার খবর আজকে। একেবারে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা এবং চা শ্রমিকদের যে পাট্টা প্রদানের কথা বলা হয়েছিল সেই পাট্টা বা কোনো জমির রেকর্ড সরকারি হিসেবে নেই, আর সেই জায়গা থেকে আলোচনার দাবি তোলেন বিজেপি বিধায়করা। কিন্তু বিজেপির এই প্রস্তাব খারিজ করে দেয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, আর তারই প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। একেবারে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদম স্লোগান দিচ্ছেন বিজেপি বিধায়করা। যে জমির পাট্টা দেওয়ার কথা বলা হচ্ছে সেই জমি কোনো দাগ নম্বর বা রেকর্ড বা খতিয়ান নম্বরের হদিশ পাওয়া যাচ্ছে না বলে বিধানসভায় কলিং অ্যাটেনশন আনতে দিলেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, আর এর প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভা চত্বরের ছবি, যেখানে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে এখন বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের দাবি বলছেন। একেবারে বিধানসভার প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন উত্তরবঙ্গের চা শ্রমিকদের এবং চা বাগানের সমস্যা নিয়ে আলোচনা করতে না দেওয়ার জন্য ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দুর্গাদাস, বিজেপি বিধায়কদের কি অভিযোগ, কোন অভিযোগকে সামনে রেখে তারা ওয়াকআউট করলেন বিধানসভা থেকে, কি পরিস্থিতি এখন? দেখো, বিজেপি বিধায়কদের এটা নতুন কোনো অভিযোগ নয়। দীর্ঘদিন ধরে তারা উত্তরবঙ্গের চা শ্রমিকদের স্বার্থের কাছে তারা তাদের জমির পাট্টা দেওয়া নয়, দীর্ঘদিন ধরে তারা জেনারেশন ওয়াইজ যারা ওই জমি ভোগ দখলকারী, যারা বংশ পরম্পরাক্রমে সেই জমিতে তারা বসবাস করছেন, তাদেরকে জমির পাট্টা দিয়ে
তাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া নয়। বিজেপির পক্ষ থেকে, পরিষদীয় দলের পক্ষ থেকে বিধানসভায় দাবি তোলা হয়েছে তাদেরকে জমির মালিকানা দিতে হবে। মালিকানা দিলে তারা সেই মালিকানা, যে জমির মালিকানা পেলে তারা সেখানে নিজেরা ঘর বাড়ি করতে পারবে, নিজেরা সেই চা বাগানের মালিক হতে পারবেন, নিজেরা সেই চা বাগানে শ্রমিক হয়ে নয় মালিক হয়ে তারা চা বাগানে চায়ের প্রোডাকশন বাড়াতে পারবে। এই যে বিভিন্ন দাবি দেওয়া আজকের নয়, সেটা দীর্ঘদিন ধরে চলে আসছে। সেই নিয়ে কিন্তু কলিং অ্যাটেনশন এনে সেখানে কিন্তু আজকে রাজ্য বিধানসভা অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে সেখানে তারা আলোচনা চান, কিন্তু অধ্যক্ষ বিভিন্ন যুক্তি দেখিয়ে সেই আলোচনা থেকে তাদের রদ করেন এবং আলোচনা করতে না দেওয়ার প্রতিবাদ জানিয়ে যখন তিনি করেন তখন তারা এর প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে বেরিয়ে আসে। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিধানসভায় বিজেপির ওয়াকআউট, চা শ্রমিকদের নিয়ে, চা শ্রমিকদের সমস্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার প্রস্তাব রাখেন এবং সেই জায়গা থেকে প্রস্তাব খারিজ করে দেন স্পিকার। আরো আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।